দুর্জয় মৃদু গলায় বাণীকে বলে, অর্ডার সার্ভ করতে টাইম লাগবে, আমি বরং বন্দিকে ঘুরিয়ে নিয়ে আসি, ওর সঙ্গে আমার জরুরি কথাও আছে। বাণীর মন মানছে না, খুব অস্বস্তি কাজ করছে তার মধ্যে। বন্যী এখনো বাচ্চা, সে এত জটিল সম্পর্কের মারপ্যাচ আদৌ বুঝতে পারবে? দুর্জয় বুঝতে পারে বাণীর চিন্তাটা। সে নরম স্বরে বলে, ওর অনুমতিটাও আমার জন্য জরুরি বানি। লেট মি টক টু হার। ও রাজি না হলে আমি বিন্দুমাত্র জোর করব না কিংবা আগাবো না। বাণী আমতা স্বরে বলে, আমিও সঙ্গে যাই। দুর্জয় সামান্য হেসে নিজের হাত ঘড়ি দেখে নিয়ে বলে, তোমাকে কোম্পানি দেওয়ার জন্য একজন আসছেন খুব শীঘ্রই, তুমি বরং ওনার জন্য অপেক্ষা করো। দুর্জয় বন্যীকে নিয়ে গিয়েছে, ঘড়ি ধরে 2 মিনিট হলো। বাণী অস্থির অনুভব করছে ভেতরে ভেতরে। কে আসবে, কেন আসবে, কিছুই বলে যায়নি দুর্জয়। কিছু না জেনে তবুও বাণী সেই অজানা ব্যক্তির জন্য অপেক্ষা করছে। আর 2 মিনিট গড়াতেই রেস্টুরেন্টের ভেতর পরিপাটির মসলিন শাড়ি পরিহিত একজন মহিলাকে প্রবেশ করতে দেখা গেল। বয়স খুব সম্ভবত কেবল 40 কিংবা 45 কোটা পেরিয়েছে। চোখে মুখে কেমন স্নিগ্ধ একটা ভাব প্রকাশ পাচ্ছে। ভদ্রমহিলা উৎসুক নজরে এক মুহূর্তের জন্য চারিদিকে চোখ বোলাতেই বাণীর পানে এসে তার দৃষ্টি স্থির হয়। তিনি শাড়ির আঁচলটা নিজের কাঁধে চাপিয়ে নিয়ে বাণীর দিকে এগিয়ে আসে। ভদ্রমহিলাকে নিজের দিকে অগ্রসর হতে দেখেই বাণীর নার্ভাসনেসটা বেড়ে যায়। সে ধীর ভঙ্গিতে চেয়ারে ছেড়ে উঠে দাঁড়ায়। মহিলাটা তার সামনে এসে দাঁড়াতে এসে ধীমি স্বরে সালাম দেয়। সালামের জবাব দিয়ে ভদ্রমহিলা বলেন, বাণী তালুকদার? জি। আমি সুহালা আফরিন, দুর্জয়ের মামনি। ভদ্রমহিলার পরিচয় পেতে বাণী বিষম খায়। অতঃপর আরও এক দফা ভদ্রমহিলাকে মাথা থেকে পা পর্যন্ত পরখ করে। নিখুঁত মায়াবী মুখশ্রী, খুব সম্ভবত ডায়েট মেনে চলা শরীরের অবকাঠামো। মাথার চুলগুলো এখনো কুচকুচে কালো। এই মহিলাটাকে প্রথম দর্শনে যে কেউই দুর্জয়ের মা কম বড় বোন বেশি মনে করবে। বাণীর খচখচে মন নিজেকে নিয়ে আরও হীনমন্যতায় ভুগতে শুরু করে দেয়। ভদ্রমহিলা নিশ্চয়ই তাকে খতিয়ে দেখতে এসেছে, কিন্তু বাণীর মাঝে পছন্দ করার মতো কিছুই নেই। না আছে আহামরি রূপ, না আছে কোনো গুণ। উল্টো তার জীবনে আছে এক কালো অধ্যায়, যা কখনোই মুছবে না। বনিকে চারিদিকটা ঘুরিয়ে দেখাতে দেখাতে রেস্টুরেন্টের ওপেন টেরেসে এসে পৌঁছায় দুর্জয়। ওপেন টেরেসটাও বেশ ছিমছামভাবে সুন্দর করে সাজানো। টেরেসের এক কোণে থাকা একটা দোলনা দেখে বন্যী উৎফুল্ল গলায় বলে, মেজর, আমি দোলনায় বসি। দুর্জয় হেসে এগিয়ে যায়। নিচে দুহাতের ভর দ্বারা একবার দোলনার ভার শক্তি পরীক্ষা করে ফের বন্যীকে দোলনায় বসিয়ে দেয়। নিচে পিছনে গিয়ে একদম মৃদু ধাক্কায় দোলনা দোলাতে শুরু করে। বন্যী ফের উৎফুল্ল গলায় বলে, মাম্মাম মিউজিক। দুর্জয় এবার মনে কিছুটা সাহস নিয়ে বলে, বন্যী, আপনি জানেন পৃথিবীতে বিভিন্ন ধরনের সম্পর্ক আছে। আচানক এরকম সিরিয়াস কথা বন্যীর মস্তিষ্ক প্রসেস করতে সময় নেয়। সে কিছুটা ভেবে বলে, আমি বুঝতে পারছি না। দুর্জয় বলে, ধরুন একটা বাচ্চার তার মা বাবার সঙ্গে যে সম্পর্কটা সেটা আলাদা, আবার তার বন্ধুর সঙ্গে তার সম্পর্কটাও আলাদা, সেটাকে বন্ধুত্বের সম্পর্ক বলা হয়। বন্যী বলে, এবার বুঝেছি। ঠিক একইভাবে আপনার মাম্মার জীবনে আপাতত শুধু একটাই সম্পর্ক আছে, সেটা হলো শুধুমাত্র আপনার সাথে। আপনি ওনার মেয়ে। তো আপনার মাম্মার লাইফের ব্যাকেট লিস্টে যদি আরেকটা সম্পর্ক যুক্ত হয়, তবে সেই ব্যাপারে আপনার ওপিনিয়ন কি? বন্যী দুর্জয়ের কথার ভাবার্থ বুঝতে পারে না। সে বোকার ন্যায় তাকিয়ে রয়। দুর্জয় এবার দোলনা ছেড়ে বন্যীর সামনে আসে, হাঁটু গেড়ে বসে প্রশ্ন করে, আপনার মাম্মা যদি আপনার মাম্মা হওয়ার পাশাপাশি কারো ওয়াইফ হয়, তাতে আপনার আপত্তি আছে? আর ইউ রেডি টু শেয়ার হার উইথ এনিওয়ান? বন্যী অবাক হয়ে দুর্জয়ের দিকে তাকায়। মাম্মা কারো ওয়াইফ হবে কেন? মাম্মা তো পাপার ওয়াইফ ছিল, আর পাপা ছিল মাম্মার হাজব্যান্ড, আর পাপা মাম্মাকে মেরেও ছিল। সব হাজব্যান্ডরাই কি এরকম হয়? বন্যীর জানা নেই। সে ফুঁসে উঠে বলে, আমি মাম্মামকে কারোর সাথে শেয়ার করব না। হাজবেন্ডটা ব্যাড হয়। মাম্মাম কারোর ওয়াইফ হলে মাম্মাম আবার হার্ট হবে। দুর্জয় বোঝানোর সুরে বলে, হাজবেন্ডটা যদি আমি হই, আমার সঙ্গে আপনার মাম্মাকে শেয়ার করবেন? আই প্রমিস ইউ, আই উইল ট্রিট হার ওয়েল। বন্যী আরো এক দফা অবাক হয়। মেজর তার মাম্মার হাজব্যান্ড হবে? সে চোখ সরু করে প্রশ্ন করে, তুমি কিভাবে মাম্মামকে ওয়েল ট্রিট করবে? আপনার মাম্মা যেমন আপনাকে লাভ, কেয়ার এবং অ্যাফেকশন প্রোভাইড করে, আমিও আপনার মাম্মাকে একইভাবে সেম ট্রিটমেন্ট প্রোভাইড করব। কেন? বিকজ শি ডিজার্ভস ইট। বন্যী এবার গভীর ভাবুক হয়। সত্যিই তো, মাম্মা সবসময় তার খেয়াল রাখে, তাকে যত্ন করে, কিন্তু মাম্মার খেয়াল রাখার কেউ নেই।
মাম্মারও নিশ্চয়ই কাউকে প্রয়োজন যে মাম্মার টেক কেয়ার করবে। সে কেউটা কি? মেজর? বন্নি জানেন না, তবে মেজরকে তার সবসময় ডিসেন্ট মনে হয়। দুর্জয় এবার জানতে চায়। বন্নি, আমি কি আপনার মাম্মাকে বিয়ে করতে পারি? আপনার অনুমতি আছে? বন্নি কিছুক্ষণ ভেবে বলে, ওকে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি বেশি শেয়ার করব না। একটু মাম্মাম তোমার, বাকি পুরোটা আমার। ডিল? বন্নির এই সিরিয়াস ভঙ্গিতে বলা অদ্ভুত কথা শুনে দুর্জয় ঘাড় ঘুরিয়ে অন্যদিকে মুখ লুকিয়ে না চাইতো নীরবে হেসে দেয়। ফের নিজেকে স্বাভাবিক করে বন্নির হাত ধরে হ্যান্ডশেক করে বলে, ডিল। তোমার মেয়েকে দেখছি না যে? সুহালা বেগমের প্রশ্নের পিঠে বাণী জবাব দেয়, দুর্জয়ের সঙ্গে আছে আন্টি, এসে পড়বে এক্ষুনি। সুহালা বেগম বুঝতে পারছে না আর কি জিজ্ঞেস করা উচিত তার। প্রাথমিক প্রশ্ন উত্তর তো হয়েই গিয়েছে, আর তাছাড়াও তিনি স্পষ্ট বুঝতে পারছে বাণী নার্ভাস, তাই অযথা বাড়তি প্রশ্ন করে আরো নার্ভাস করে দিতে মন চাচ্ছে না তার। তিনি কেবল শান্ত গলায় বলে, আমি তোমার ব্যাপারে সব জানি বানি, অ্যান্ড আই মাস্ট সে তুমি খুবই সাহসী এবং ধৈর্যশীল। সুহালা বেগম বাণীর ব্যাপারে সব জানে। এতটুকু শুনতেই বাণীর অস্বস্তির মাত্রা বেড়ে যায়। মন চায় কোথাও পালিয়ে যেতে, কিন্তু সেটাই নিচের জায়গায় দৃষ্টি নত করে বসে রয়। সুহালা বেগম এবার বলে, কিন্তু দুর্জয়ের স্ত্রী হলে তোমার সেই ধৈর্যের জায়গাটা আরো শক্ত করতে হবে। একজন সৈন্যের স্ত্রী হতে গেলে সব থেকে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয়, কারণ একজন সৈন্য তার পরিবারকে যতটাই ভালোবাসুক না কেন, তার প্রায়োরিটি লিস্টে সর্বপ্রথম তার দেশ থাকে। বাণী চোখ তুলে দুর্জয়ের মায়ের পানে তাকায়। খানিক চুপ থেকে দেওয়ার জন্য উত্তর গুছিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো শব্দ গুছিয়ে উঠতে পারে না। বাণীকে চুপ থাকতে দেখে সুহালা বেগম নিচ থেকে বলে ওঠে, তোমাকে একটা উদাহরণ দেই। দুর্জয় তখন আমার পেটে 7 মাস চলছিল। সেই মুহূর্তে দুর্জয়ের বাবার দেশের স্বার্থে ডাক পড়ে। আমাদের প্রথম সন্তান ছিল দুর্জয়। ওর আগমনের জন্য আমরা দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, কিন্তু নিজের মা, স্ত্রী, অনাগত সন্তান ফেলে ওর বাবা দেশের ডাকে সাড়া দেয়, চলে যায় ফিল্ডে। ভাগ্য কি অদ্ভুত! দুর্জয়ের বাবা যাওয়ার কিছুদিন পরেই 7 মাসের সময় আমার লেবার পেইন শুরু হয়। নিজের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়টায় আমি রিফাতিকে পাশে পাইনি। আমার ছেলে প্রিম্যাচিওর অবস্থায় পৃথিবীতে আসে। পৃথিবীতে এসেও শান্তি পায় না। কি ভয়ঙ্কর ঠান্ডার সমস্যা ছিল তার। 15টা দিন আমার ছেলে এনআইসিইউতে ছিল। ইনফেকশনের সম্ভাবনার জন্য আমাকে ওর কাছে যেতে দেওয়া হয়। সেই কঠিন সময়গুলো আমি একা পার করেছিলাম, কিন্তু তাই বলে ওর বাবার প্রতি আমার বিন্দুমাত্র রাগ কিংবা আক্ষেপ ছিল না, কারণ ওর বাবার পরিস্থিতিটাও আমি বুঝতে পারতাম। কোনো বাবা চাইবে নিজের সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে না থাকতে? খানিকটা বিরতি নিয়ে সুহালা বেগম ফের বলে ওঠে, আমি কেবল এইটুকুই বলতে চাইছি, একটা সম্পর্কের উভয় পক্ষ থেকেই 50-50 এফোর্টের প্রয়োজন পড়ে। দুর্জয় যেমন নিজের তরফ থেকে তোমাকে ভালো রাখার চেষ্টা করবে, তেমনি তোমারও ধৈর্য ধরে ওর পরিস্থিতি বোঝার চেষ্টা করতে হবে। পারবে না? বাণী এবার মাথা নেড়ে বলে, পারবো। সুহালা বেগম এবার হেসে বলে, দুর্জয়কে ফোন করো দেখি, ওরা এখনো আসছে না কেন? বাণী বিস্মিত স্বরে বলে, আপনার কি আমার ব্যাপারে আর কিছু জানা নেই আন্টি? না, যা জেনেছি তা যথেষ্ট। সবকিছু জেনেও আপনার কোনো আপত্তি নেই? আপত্তি করার মতো কিছুই তো পেলাম না আমি। বন্নি? সুহালা বেগম হেসে বলে, একটা মেয়ে বাচ্চার আমার খুব শখ ছিল জানো, কিন্তু আল্লাহ দুটো ছেলে দিলেন। এখন দুর্জয় এবং তোমার উসিলায় একটা ছোট্ট মেয়েকে নিজের চোখের সামনে বেড়ে উঠতে দেখাটা তো আমার সৌভাগ্য। আল্লাহ ঘরে নিজের রহমত পাঠাচ্ছেন। রহমত গ্রহণ করতে আপত্তি থাকবে কেন আমার? গরম ধোয়াটা ডামলিংসগুলোর মধ্য থেকে একটা ডামলিং চপস্টিকের সাহায্যে দক্ষতার সহিত তুলে নেয় এক রমণী। অতঃপর নিজের মুখের কাছে নিয়ে আলতো ভঙ্গিতে সামান্য ফু দেয় গরম ভাবটা কমানোর জন্য। তার মুখোমুখি অপর চেয়ারটায় বসে থাকা যুবক মুগ্ধ দৃষ্টিতে দেখে সেই দৃশ্য। রমণী এবার সামনের দিকে বুকে চপস্টিক সহ ডামলিংসটা সেই যুবকের মুখের সামনে ধরে। যুবকটা সামান্য হেসে তা মুখে নেওয়ার জন্য হা করে ঠিক সেই মুহূর্তে আষাঢ়ের বৃষ্টির ন্যায় কোথা থেকে একটা স্বর এসে হাজির হয়। হাই আন্টি অ্যান্ড স্টুপিড আঙ্কেল।
সাইফ এবং নিশা দুজনেই বিস্মিত হয়ে পাশে ফিরে তাকায়। বন্নিকে দেখে তারা যতটা না অবাক হয় তার থেকে বেশি ভীত হয় বন্নির পেছনে এসে দাঁড়ানো দুর্জয়কে দেখে, যে কিনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের পরখ করছে। সাইফ বিরক্তির সহিত মনে মনে বলে, শালার চট্টগ্রাম শহরের কোনো কোনায় আমার শান্তিতে প্রেম করা লেখা নাই। মনের কথাটুকু শেষ করে সাইফ সঙ্গে সঙ্গে নিশার বাড়ানোর ডামলিংসটা মুখে নিয়ে উঠে দাঁড়িয়ে হাসি হাসি মুখ করে বলে, আসসালামু আলাইকুম স্যার। কি অবাক কাণ্ড, আপনিও এখানে? আজকের ওয়েদারটাও অবশ্য সুন্দর। নাইস টু সি ইউ হিয়ার। নিশা তখন হতভম্ব ভঙ্গিতে একবার সাইফকে আবার দুর্জয়কে দেখছে। মনে মনে দোয়া করছে এইখানে যেন অন্তত কোনো ঝামেলা না হয়, খুব এম্বারেসিং হয়ে যাবে না হয় বিষয়টা। দুর্জয় প্রশ্ন করে, তোমরা একসাথে কি করছো? নিশা ভীতস্বরে তড়িঘড়ি করে জবাব দেয়, ভাইয়া আমাদের তো বাই চান্স দেখা হয়ে গিয়েছে। দুর্জয় এবার চোখ সরু করে প্রশ্ন করে, তারপর তুমি বাই চান্স লেফটেন্যান্ট সাইফকে খাইয়ে দিচ্ছিলে? নিশা এবার আরো ব্যস্ত হয়ে বলে, না না, আমি তো ওনাকে দেখাচ্ছিলাম যে চপস্টিক দিয়ে কিভাবে খেতে হয় আসলে। এতদূর বলেই নিশা থেমে যায়। নিজের বোকা বোকা উত্তরের প্রতি বিরক্ত সে। প্রয়োজনের সময় তার এই ব্রেনটা সবসময় গড়বড় করে বসে। দুর্জয় তখন ভ্রু কুঁচকে নিশাকে দেখছে। নিশা এবার আমতা আমতা করে বলে,